সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক ইচ এবং এভরির উপর। ইচ এবং এভরির উপর যত রকম এরর কারেকশন হয় বা যত রকম নিয়ম আছে সেটা কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করব। এবং এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ভিডিও, এর আগে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু এই রুলসগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। এবার আমরা এভরি বা ইজের সমস্ত নিয়মাবলীগুলো দেখে নেব। প্রত্যেকটা নিয়ম দেখব যেগুলো প্রত্যেকবার প্রায় পরীক্ষায় কমন আসে বা রিপিট করে। চলো নিয়মগুলো দেখি। প্রথম যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি, ইচ বা এভরি এরপর যদি কোনো নাউন বসে, আবার বলছি ইচ বা এভরি এই দুটো শব্দের পর যদি কোনো নাউন বসে তাহলে সেই নাউনটি সবসময় কাউন্টেবল নাউন হবে, অর্থাৎ গোনা যায় এমন নাউন কিন্তু বসবে। তো এভরি বা ইচের যে প্রথম যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কাউন্টেবল বলতে আমরা কিন্তু বলতে পারি না ইচ ওয়াটার, ইচ ওয়াটার এটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না, বা এভরি ওয়াটার এটা কিন্তু কখনোই বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ ওয়াটার কিন্তু গোনা যায় না, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই ইচের পরে কিন্তু ওয়াটার এই শব্দটা কিন্তু বসবে না, বা এভরির পরে কিন্তু ওয়াটার শব্দটা কিন্তু বসবে না, অর্থাৎ ব্যবহার করা যায় না। তাহলে ইচ বা এভরির পর যদি সরাসরি মানে মাঝখানে কিচ্ছু থাকবে না, যদি সরাসরি যদি কোনো আমরা নাউন ব্যবহার করি তাহলে সেই নাউনটা কিন্তু সবসময় হবে কাউন্টেবল নাউন। এবং সেই সময় ইচ বা এভরি কিন্তু একটা বিশেষ নামে কিন্তু বাক্যে বসে, সেইটার যে নামটা আমরা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ বা এভরির পর যদি কোনো সরাসরি কোনো নাউন থাকে তখন তাকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে বোঝা গেল। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন বা প্রোনাউন যাই হোক না কেন, ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটিভ কথাটা এসছে। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বিতরণ করা, অর্থাৎ বিতরণ করা হয় এমন কোনো শব্দের দ্বারা সেন্স যেটা আমরা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ রূপে কাজ করে। সেটা প্রোনাউন আকারে হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ আকারে হতে পারে। এই ইচ এভরি এরা প্রত্যেকটাই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কখন প্রোনাউন আর কখন অ্যাডজেক্টিভ আমরা ছোট্ট করে একটু বোঝার চেষ্টা করি। যখন দেখবে এই ইচ বা এভরি এদের পর অফ আছে তখন তারা প্রোনাউনের মতন কাজ করে, অর্থাৎ তখন ইচ বা এভরিকে দেখেই বাক্যে ভার বসবে। ওকে, তো এখানে ইচ বা এভরি যখন প্রোনাউন রূপে কাজ করে তখন এটার নাম হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু যদি আমরা বলি ইচ বয়, এখানে যদি সরাসরি ইচ বয় থাকে তখন আমরা বোঝার চেষ্টা করব যে এই বয়টা হচ্ছে নাউন, নাউনের আগে ইচ রয়েছে মানে নাউনের আগে যে থাকে সে তখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন এই ইচটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাঝখানে অফ থাকলে হবে প্রোনাউন আর না থাকলে হবে সেটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ইচ এভরি আইদার নাইদার যেগুলো আমরা পরেতে শিখব প্রত্যেকটাই কিন্তু এরভাবে কিন্তু বাক্যে বসে। এদের পর যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, আর যদি অফ থাকে তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রূপে কাজ করবে। এর পরের প্রথম নিয়ম যেটা আমরা শুরু করি, ইচ বা এভরির এর বাংলা কি? ইচ বা এভরির বাংলা হচ্ছে প্রত্যেক। ওকে, তাহলে ইচ বা এভরির বাংলা হলো প্রত্যেক বা প্রত্যেকে বা প্রত্যেকটি, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, বস্তুর ক্ষেত্রে হতে পারে। যেসব বস্তু গোনা যায় সেসব ক্ষেত্রে আমরা প্রত্যেকটি হিসেবে ব্যবহার করব বা প্রত্যেক জন হিসাবে ব্যবহার করব যখন আমরা কোনো ব্যক্তিকে বা মানুষকে আমরা ডিনোট করব। তাহলে ইচ বা এভরির বাংলা পেলাম প্রত্যেক। এবার ইচের বাংলাটাকে দেখিনি, ইচ কখন বসে? ইচ এটি বাক্যে একা বসতে পারে, এটি বাক্যে একদম একা বসতে পারে। নাউনের পূর্বে প্রোনাউনের আকারে বসতে পারে, তাহলে বাক্যে একা বসতে পারে, নাউনের পূর্বে প্রোনাউন আকারে বসতে পারে, বা কোনো ভার্বের আগেও বসতে পারে। তো এই তিনটে জায়গায় কিন্তু ইচের ব্যবহার আছে। বাক্যে একা বসতে পারে, কোনো নাউনের পূর্বে প্রোনাউন আকারে বসতে পারে, কোনো ভার্বের আগে বসতে পারে। তো ইচ যখন বাক্যে একা বসে বা কোনো নাউনের পূর্বে প্রোনাউন আকারে বসে, এটা কিন্তু একটু আগে আমরা দেখলাম, অর্থাৎ যখন ইচ অফ হয় তখন কিন্তু সেটা প্রোনাউন আকারে বসছে, নাউনের পূর্বে। এখানে একটা নাউন থাকবে তার আগে কিন্তু প্রোনাউন আকারে বসছে। কোনো ভার্বের আগে যখন বসে,
ভার্বের আগে যখন বসবে তখন কেমন বসবে, মনে করো এখানে একটা সাবজেক্ট বসে গেল দে, দের পরে তখন ইচ বসবে, দে ইচ গো টু, এই যে গো টু বসলো, তো এই যে ভার্বটার আগে গো নামক যে ভার্বটার আগে ইচ বসেছে, তখন এইভাবে কিন্তু ঠিক সাবজেক্টের পরে ভার্বের আগে কিন্তু ইচকে বসানো যায়। তো ইচ বাক্যে যেখানে বসুক না কেন, আমরা কিন্তু ইচের অর্থ প্রত্যেক বোঝালো, বাংলাতে এর অর্থ প্রত্যেক বোঝালো কিন্তু এক একজনকে নির্দেশ করে, অর্থাৎ ইচ যখন বাক্যে বসে তখন এক একজনকে নির্দেশ করে, ইন্ডিভিজুয়ালভাবে নির্দেশ করে। তাই ইচের সাথে কিন্তু এভরির একটু ব্যবহারের যে পার্থক্য আছে সেটা আমরা কিন্তু এভরি পড়ার পর কিন্তু বুঝে যেতে পারবো। এভরি সবসময় কোনো নাউনের আগে বসে, অর্থাৎ এভরি কিন্তু বাক্যে এভরি অফ এইভাবে কিন্তু ব্যবহার করা হয় না। এভরি পরে কিন্তু হয় আমরা এভরি ওয়ান বা এভরিবডি বা এভরি পরে একটা নাউন থাকে, ঠিক আছে। বাংলাতে প্রত্যেক বোঝালো সবাইকে একসাথে নির্দেশ করে, অর্থাৎ ইচ যেমন ইন্ডিভিজুয়ালভাবে এক একজনকে নির্দেশ করতে পারে, এভরি যখন নির্দেশ করে তখন অ্যাজ এ হোল অর্থাৎ সবাইকে নিয়ে বোঝানোর চেষ্টা করে। অর্থাৎ এভরি থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এভরি কিভাবে থাকে, এভরি হচ্ছে এভরি ইজ ইকাল টু ইচ প্লাস বা ইচ অ্যান্ড হচ্ছে অল, এদের মাঝখানের যে মিনিংটা হয় সেটাকে নিয়ে আমরা এভরিটাকে ডিনোট করতে পারি। ইচ মানে এক একজন আর অল মানে সব, এদের মাঝখানে যে একটা সেন্সটা ক্যারি করতে পারে, অর্থাৎ অ্যাজ এ হোল সবাইকে নিয়ে, তার যার মধ্যে প্রত্যেক কথাটাও আছে আবার সবাই আছে, এমন সেন্স বোঝাতে কিন্তু এভরি কথা ব্যবহার করা হয়। এভরি সবসময় কিন্তু নাউন নিয়ে বসে, যেটা বললাম, মানে এভরি যখনই ব্যবহার করব, এভরির পরে আমরা যে শব্দটা ব্যবহার করি, সাধারণত যেটা ব্যবহার করি এভরি ওয়ান বা বডি, এই বডি বা ওয়ান এটা কিন্তু এক একটা নাউন, কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু নাউন, আর এভরিটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইচ আর এভরির মধ্যে মূল পার্থক্য। ইচ সিঙ্গুলার সেন্সও থাকে, এভরিও সিঙ্গুলার সেন্সে থাকে, কিন্তু ইচ এক একজনকে নির্দেশ করতে পারে, এভরি অ্যাজ এ হোল সবাইকে নির্দেশ করে, অর্থাৎ সেখানে এক একজনকে নয়। যেমন প্রত্যেক ছাত্র স্কুলে এসেছে, তো এখানে আমরা কি করব, ইচ বা এভরি স্টুডেন্ট হ্যাজ কাম স্কুল, তো এখানে কিন্তু আমরা প্রত্যেক ছাত্র বলতে এক একজনকে যদি নির্দেশ করি তাও কিন্তু আমরা ইচ ব্যবহার করতে পারবো, প্রত্যেক ছাত্র এসেছে মানে সবাই একসাথে এসেছে, তো সেখানে কিন্তু আমরা এভরি কথা ইউজ করতে পারি। তো এটার যে প্রথম নিয়ম আমরা দেখতে পেলাম যে ইচ বা এভরি যখন বাক্যে ব্যবহৃত হয়, দেখো ইচ বা এভরির পরে কিন্তু একটা স্টুডেন্ট নামক নাউন বসে গেছে, এই নাউনটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। দেখো মাঝখানে কিন্তু অফ নেই, যদি অফ থাকতো তাহলে কিন্তু প্লুরাল হতো, যদি ডাইরেক্ট একটা নাউন বসে গেছে সেই নাউনটা সিঙ্গুলার হবে। এবং এদের পর যে প্রথম ভাবটা তো টেন্স নির্ধারণ করে এবং সাবজেক্টকে দেখে বসে, সেই ভাবটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। এই দুটো সেকশন কিন্তু তোমাদের কিন্তু সবসময় দেখতে হবে, ইচ বা এভরি যখনই বাক্যে বসবে তাদের পর প্রথম সাবজেক্ট এবং পরবর্তী যে ভার্বটা বসেছে সেটা কিন্তু সিঙ্গুলার হতে হবে। তো বাংলা যখন প্রত্যেক ছাত্র এখন কথা থাকবে, ছাত্ররা থাকলেও সিঙ্গুলার করতে হবে, প্লুরাল সিঙ্গুলার থাকলেও সিঙ্গুলার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের নিয়মে এবার আমরা দেখে নিই। ইচ বা এভরি শুরুতে বসলে যা যা নিয়ম হয় আর কি, সেই প্রত্যেকটা নিয়ম এবার আমরা দেখব। প্রথম যে নিয়মটা, এদের পর শুধুমাত্র একটি নাউন বসতে পারে, একটাই নাউন বসবে, মানে প্রত্যেকবার যদি আমরা একের বেশি নাউন ব্যবহার করতে চাই তাহলে সেই নাউনটা কিন্তু বারবার বসাতে হবে এবং তার আগে ইচ কথা ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা ইচ বা একটা এভরির সাথে একটাই নাউন বসবে এবং সেটা কি হবে না, কাউন্টেবল নাউন হবে, যেটা আমরা প্রথমে পড়েছি কাউন্টেবল নাউন হবে। ওই নাউন বা নাউনের পরবর্তী ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, যেটা বললাম ওই নাউন এবং নাউনের পরবর্তী ভার্ব সবসময় সিঙ্গুলার, অর্থাৎ এক বচন, অর্থাৎ সিঙ্গুলার বলতে আমি ভার্বটাকে আমরা এস বা ইস দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে, যাকে আমরা V5 ভার্ব বলি। তো এস বাই এস বা থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার বলতে থার্ড পার্সন সিঙ্গুলারকে বোঝানো হচ্ছে। থার্ড পার্সন সিঙ্গুলার হবে যেরকম করে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, সেটা আমরা এখানে মানে বুঝবো আর কি। ইচ বা এভরি বয়েজ আর রিডিং বুক, দেখো এখানে ইচ বা এভরির পরে কিন্তু কোনো অফ নেই, সরাসরি একটা এই যে নাউনটা বসেছে বয়েজ সেটা কিন্তু প্লুরাল করা আছে, তারপরে যে ভার্বটা আছে আর সেটাও কিন্তু প্লুরাল আছে, তাই এটা কিন্তু রং, অর্থাৎ এটা কিন্তু ভুল হয়েছে, তাই না, বাক্যটা কি হয়েছে না ভুল হয়েছে। তাহলে সঠিকটা কি, সঠিকটা দেখে নিই।
ইচ বা এভরি বয় ইজ রিডিং বুক, এটা কিন্তু সঠিক। কেন সঠিক দেখো, ইচ বা এভরির পরে বলেছি সিঙ্গুলার নাউন হতে হবে, নাউনটা সিঙ্গুলার হতে পারে এবং কাউন্টেবল হতে পারে। দেখো বয় গোনা যায়, তাই কাউন্টেবল প্লাস এটা সিঙ্গুলার রূপে চলে আসলো। এরপরের যে ভাবটা ইজ সেটাও কিন্তু সিঙ্গুলার রূপে এসছে, অর্থাৎ এস যুক্ত ভাব থাকা মানে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। এটা মনে রাখবে, এস যুক্ত মানে হচ্ছে সিঙ্গুলার, আর ই যুক্ত ভার্ব মানে হচ্ছে সেটা প্লুরাল ভার্ব। যেমন হ্যাভ, যেমন ওয়ার, ঠিক আছে, এগুলো সব হচ্ছে, বা আর, এগুলো সব হচ্ছে প্লুরাল ভার্ব। তো তোমরা প্রথমে যে নিয়মটা সেটার সাথে নিশ্চয়ই পরিচিত হতে পারলে। এরপরের নিয়মটা আমরা দেখব, ইচের পর অফ বসে তাহলে তারপর নাউন বা প্রোনাউনকে যে কেউ বসতে পারবে। ইচের পর যদি একবার অফ বসে তাহলে তারপর নাউন বা প্রোনাউন যে কেউ বসতে পারবে এবং সেগুলি সবসময় প্লুরাল হবে, সব সময় প্লুরাল হবে। তো ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, কারণ শুরু হচ্ছে সবসময় ইজ দিয়ে। অর্থাৎ ইচ বাই এভরি নিয়ম হচ্ছে, যখনই ইচ বাই এভরি বাক্যে শুধু দেখবো চোখ বন্ধ করে ভার্বটাকে আগে সিঙ্গুলার করবে, ওই পার্টটাকে সিঙ্গুলার করতে হবে। এবার তারপরে অফের ব্যাপার আছে। তো ইচের পরে যেহেতু অফ বসে, ইচ অফ, ইচ অফ মানে কিন্তু সেটা প্রত্যেককেই বোঝায়, ঠিক আছে, প্রত্যেকের মানে সবার মধ্যে এক একজন করে নির্দেশ করতে পারে, যেহেতু ইচ সেই জন্য ইচ অফ কিন্তু বসে। তারপর নাউন বা প্রোনাউন যে কেউ বসতে পারবে এবং সেগুলি সব সময় প্লুরাল হবে, তবে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ইচ অফ বয়েজ, ইচ অফ বয় ওয়াজ প্লেইং, এখানে লেখা আছে ইচ অফ বয় ওয়াজ প্লেইং। তো ন্যাচারালি এটা, এই বাক্যটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে দেখো, ইচের পরে কিন্তু এখানে সরাসরি নাউনটা বয় বসেনি, মাঝখানে একটা অফ নিয়ে নিয়েছে। তাই অফের পর কিন্তু নাউনটা কিন্তু সবসময় প্লুরাল হবে বা প্রোনাউনটা প্লুরাল হবে, কিন্তু তার পরবর্তী ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে। তো আমরা এই দুটো সেকশন দেখব। তাহলে সঠিক কি? সঠিকটা হচ্ছে ইচ অফ বয়েজ ওয়াজ প্লেইং। তো তোমরা কিন্তু এই বয়েজ নামক জায়গাটা দেখবে এবং তারপরে প্রথম ভাবটা কিন্তু খেয়াল করবে, প্রথম ভাবটা কিন্তু সিঙ্গুলার হতে হবে, কিন্তু এই যে নাউন বা প্রোনাউন এটা কিন্তু প্লুরাল হতে হবে। অনেক সময় দেখতে পারি ইচের পরে অফ বসেনি, ইচের পরে কোনো নাউন বসেনি, যেটা সরাসরি বাক্যে একা বসতে হতে ইচ হ্যাজ কাম, ইচ হ্যাজ কাম, এটা কিন্তু বাক্যে বসতে পারে। অর্থাৎ আমরা যে প্রথমে দেখলাম যে ইচ বাক্যে একাও বসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ইচের পরে কোনো নাউন বা কোনো প্রিপোজিশন অফ না বসিয়ে, কোনো প্রোনাউন বা নাউন বসিয়ে আমরা সরাসরি ইচ বলতে পারি। সেক্ষেত্রেও কিন্তু ইচ কিন্তু প্রত্যেক কথাটাকেই নির্দেশ করবে, মানে আগে নিশ্চয়ই তার নাউন বা প্রোনাউনটা বলা থাকবে, তার পরবর্তীকালে আমরা যখন ইচটা ব্যবহার করব ডাইরেক্ট ইচ প্লাস ভার্ব, ওকে। এটা কিন্তু একা কিন্তু বসতে পারে এভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু পুরোটা দেখবে এবং স্কিপ করে যাবে না, এবং প্রত্যেকটা নোট ডাউন করে নেবে। ইচ বা এভরি বাক্যের শুরুতে থাকলে ওই বাক্যের শেষের দিকে যে ইংরেজি বাক্য, এটা কিন্তু ইংরেজি বাক্যের কথা বলা হচ্ছে, ইংরেজি বাক্যের শেষের দিকে কোনো পজেসিভ প্রোনাউন বসাতে হলে সেটি সবসময় হিজ বা হার হবে, অর্থাৎ প্রথম পুরুষ একবচনকে নির্দেশ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা ইচ বা এভরি থাকলে কিন্তু তিনটে সেকশন কিন্তু এবার আমরা বুঝে গেলাম, তিনটে সেকশন বেসিক্যালি দেখতে হয়। এক, ইচ বা এভরির পর যে নাউন থাকবে বা প্রোনাউন থাকবে সেটাকে দেখব। দুই, ভার্বকে দেখব। তিন, পরবর্তী যে পজিটিভ প্রোনাউন থাকবে সেটাকে কিন্তু আমরা দেখবো। অর্থাৎ তিনটে সেকশন কিন্তু আমরা দেখার চেষ্টা করব এবং এই তিনটে সেকশন কিন্তু মনে রাখার চেষ্টা করব। তাহলে এই যে নিয়মটা আমরা দেখলাম এটা আমরা দেখে নিই। ইচ বয় হ্যাজ ফিনিশড দেয়ার ওয়ার্ক, এখানে আমরা ইচ কথা বলতে পারি বা এখানে আমরা এভরি কথাও বলতে পারি, এভরিও থাকতে পারে। তো যাই থাকুক না কেন দেখো, ইচের পর এখানে বয় আছে, সরাসরি বয় আছে, তাহলে সিঙ্গুলার আছে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। ইজ দিয়ে বাক্য শুরু হলে বা এভরি বাক্য শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়, সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দেয়ার নামক যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেয়ার কথাটা কাকে নির্দেশ করছে না ইচ বয়কে নির্দেশ করছে। তো ইজ থাকলে কি বলেছি বা এভরি থাকলে কি বলেছি, যে সিঙ্গুলার হবে, হিজ বা হার হবে, হিজ বা হার হবে। অর্থাৎ ছেলে বোঝালে হিজ হবে, মেয়ে বোঝালে হার হবে। তা বয় তো ছেলে, তো ছেলেকে দেখে এখানে আমাকে দেয়ারটাকে কী করতে হবে, হিজ করতে হবে। যদি এখানে গার্লস থাকতো, যেখানে গার্ল থাকতো তাহলে কী করতাম আমরা, এখানে হার করতাম, তাই না? তো সঠিক অ্যান্সারটা কি, ইচ বয় হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইচ থাকলে তারপরে নাউনটা রেখে সে যদি ছেলে বোঝায় তাহলে হিজ হবে, মেয়ে থাকলে হার হবে। ইচ বা এভরি
প্লাস একাধিক নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও সবসময় নাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। দেখো ইচ বা এভরির পর নাউন কিন্তু যুক্ত থাকে, এক একটা কাউন্টেবল নাউন যুক্ত থাকবে এবং প্রত্যেকটা কিন্তু গ্রুপ হিসাবে অ্যান্ড দ্বারা যুক্ত থেকে অনেকগুলো থাকতে পারে। সেক্ষেত্রে ওই নাউনগুলো এবং তাদের সাথে যে শেষ ভাবটা হবে এরা তখন সাবজেক্টের ঘরে বসে, তখন সেটা কিন্তু সিঙ্গুলার হবে ভাবটা। অর্থাৎ এখানে কিন্তু ইচ বা এভরি পরে সরাসরি নাউন বসবে, মাঝখানে কিন্তু কোনো অফের ব্যাপার নেই। অফ থাকলে কিন্তু তখন কিন্তু নাউনটা প্লুরাল হবে, এটা কিন্তু বুঝে নিতে হবে। অফ থাকলেই প্লুরাল হবে, অফ না থাকলে কিন্তু সেটা সিঙ্গুলার হবে। তো আমরা এবার এটা এক্সাম্পল দেখে নিই। ইচ বা এভরি গার্লস অ্যান্ড ইচ বয়েজ আর গোয়িং টু স্কুল। তো দেখতে পাচ্ছ তোমরা, ইচ বা এভরি গার্লস বা অ্যান্ড ইচ বয়েজ আর গোয়িং টু স্কুল। তো আমরা যদি পার্ট করি, এই যেভাবে যদি পার্ট করি ABCD করে, যেমন করে পরীক্ষার এরোগেশন থাকে, তো ইচ বা এভরি গার্লস অ্যান্ড বয়েজ দেখতে পাচ্ছ এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এই পাশেও একটা গার্লস আছে, এই পাশেও একটা বয়েজ আছে, ইচের পরে আর আছে। তো আমরা এই সেকশনগুলো দেখবো। দেখো এভরি বা ইচের পর সরাসরি নাউন আছে, কোনো মাঝখানে অফ নেই, তাহলে এইগুলো কি করতে হবে, যত থাকুক না কেন সবসময় কিন্তু যতবারই বসবে ততবারই কিন্তু সিঙ্গুলার করতে হবে, তাই সিঙ্গুলার করতে হবে। আর দ্বিতীয়ত ইচ এভরি বাক্যে শুরুতে থাকুক, অ্যান্ড দ্বারা যুক্ত থাকুক, যেভাবে থাকুক না কেন, এদের পর যদি ভার বসাতে হয়, অর্থাৎ এখান থেকে এই যে এইটা কিন্তু সাবজেক্টের ঘর, আর গোয়িংটা কিন্তু এটা ভার্বের ঘর, তো এটা কিন্তু সবসময় তোমাদের কিন্তু কি করতে হবে না, অবশ্যই কিন্তু প্রথম ভাবটা কিন্তু সিঙ্গুলার করতে হবে। তাই এখানে আমাদের অ্যান্সারটা হবে ইচ বা এভরি গার্ল অ্যান্ড ইচ বয় ইজ গোয়িং টু স্কুল। তো আমরা দেখতে পেলাম এখানে গার্ল বা বয়টাকে চেঞ্জ করা হয়েছে এবং আরটাকে কি হয়েছে না ইজ করা হয়েছে, সিঙ্গুলার করা হয়েছে, এটা কিন্তু সঠিক। তাহলে নিশ্চয়ই বুঝতে পেলে যে অ্যান্ড দ্বারা যুক্ত হলেও সেটা কিন্তু সিঙ্গুলারই থাকবে, কখনোই প্লুরাল হবে না। দেখে মনে হবে যে অনেকগুলো, কিন্তু প্রত্যেকবারই কিন্তু সিঙ্গুলার ভার্বই ক্যারি করবে, এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। পরেরটা দেখো লেখা আছে এভরির পর প্লুরাল নাউন বসতে পারে যদি ওর পূর্বে কোনো সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ থাকে। মানে ওর পূর্বে যদি কোনো সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু এটা বসতে পারে। এভরির পর প্লুরাল নাউন বসতে পারে, অর্থাৎ এভরির পর সরাসরি কোনো অফ লাগাবো না, সরাসরি যে নাউনটা থাকবে সেই নাউনটা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেটা সিঙ্গুলার হবে, কিন্তু সেই নাউনটা কিন্তু প্লুরাল হতে পারে যদি এর আগে একটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ থাকে। অর্থাৎ নাউনটা কিন্তু সরাসরি কিন্তু তাও বসছে না, তার আগে একটা কি থাকছে না, সংখ্যাবাচক একটা অ্যাডজেক্টিভ থাকছে। অর্থাৎ যে কোনো সংখ্যাবাচক যে ওয়ার্ড আমরা ডিনোট করি, বোঝানোর চেষ্টা করি, সেটা কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করে। তো এক্ষেত্রে কিন্তু ইচ বসালে ভুল হবে, অর্থাৎ সংখ্যাবাচক একটা নাউন আছে তার আগে এভরির জায়গায় ইচ আছে, সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। তাহলে আমরা এখান থেকে কী কী ভুল বুঝতে পারলাম, এভরির পর যদি কোনো সংখ্যাবাচক নাউন থাকে তাহলে সেই নাউনটা, প্রথম কথা হচ্ছে সেই নাউনটা কী করতে হবে, প্লুরাল নাউন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওই এভরির জায়গায় আমরা কিন্তু কখনোই ইচ ব্যবহার করতে পারবো না, শুধু এভরির জন্য শুধুমাত্র এই নিয়মটা শুধুমাত্র এভরির জন্য, এই নিয়মটা কিন্তু কখনোই ইচ বসবে না, অর্থাৎ ইচ বসলেও কিন্তু এখানে ভুল হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুটো নিয়ম কিন্তু জানতে পারলাম। ঠিক আছে, আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। আই গো টু হিজ হাউস ইচ 2 month। দেখো আই গো টু হিজ হাউস ইজ 2 month, এটা কিন্তু রং। ঠিক আছে, দেখো এই যে মান্থ কথাটা আছে, মান্থ এটা কি মাস, তাহলে এটা কি নাউন একটা, তাই তো, মাস গোনা যায়, তাহলে মাস গোনা যায় বলে তো মান্থস হয়, এস যুক্ত করা যায়। যেগুলো গোনা যায় না তার সাথে এস যুক্ত করে প্লুরাল করি না, কিন্তু মান্থের সাথে তো আমরা এস যুক্ত করে প্লুরাল করতে পারি, তাই এটা কাউন্টেবল নাউন। তো যেহেতু কাউন্টেবল নাউন এভরি বা ইচের সাথে বসে, তাই মান্থ বসেছে। এর আগে দেখো কি কথাটা আছে, টু, TWO। তো TW এটা কি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ এবং এটা কার্ডিনাল নাম্বার। তো এই সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যখন বসেছে তাহলে কি মান্থের সংখ্যাটা বেশি হয়ে গেছে না, একের বেশি হয়ে গেছে। তো একের বেশি মাস হলে তাহলে সেটা কি হবে, প্লুরাল করতে হবে। তাই এখানে ইচ কিন্তু প্রথম কথা হচ্ছে ইচ বসবে না, কারণ এটা কিন্তু কি আছে না, কার্ডিনাল নাম্বার সংখ্যাবাচক নাউন দিয়ে বসে আছে। আমি বলেছি কোনো নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু সেখানে প্রথম কথা ইচ বসবে না।
দ্বিতীয়ত হচ্ছে এই মানটা কিন্তু সেখানে প্লুরাল করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের শিখতে পারলাম, জানতে পারলাম। এবারে এই ইজের জায়গায় কী বসাতে হবে? এভরি বসাতে হবে এবং মানটাকে কিন্তু আমাদের প্লুরাল করতে হবে। আমরা দেখে নিই অ্যান্সারটা। আই গো টু হিজ হাউস এভরি 2 months। দেখো এখানে আমি এভরি বলেছি ইচের জায়গায় এবং 2 মান্থের জায়গায় সেটা কিন্তু এস করে কিন্তু আমি প্লুরাল করেছি। তো আশা করি তোমরা এই সেকশনটা ভালো করে বুঝতে পেরেছো। এটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে বা বুঝে নেওয়ার চেষ্টা করবে যে ইচ কেন বসে না, কেন এভরি বসে এবং কেন মানটা প্লুরাল হলো। কখনোই হয় না, কিন্তু কেন হলো? শুধুমাত্র এই সংখ্যাবাচক অ্যাডজেক্টিভের জন্য। এর পরের নিয়মটা আমরা দেখব, কোনো নাউন বা প্রোনাউন বাক্যের শুরুতে থাকলে, কোনো নাউন বা প্রোনাউন বাক্যের শুরুতে থাকলে তারপর যদি ইচ বসে, তাহলে এরপর যে ভাবটি বসবে সেটি ওই নাউন বা প্রোনাউনকে দেখেই বসবে। কি বললাম? মনে করো এখানে একটা নাউন বা একটা প্রোনাউন আছে, ঠিক তারপরে গিয়ে আমাকে কি বসাতে হলো? একটা ইজ বসালাম, ঠিক আছে? তাহলে বাক্যের শুরুতে থাকলে তারপর যদি ইজ বসে তাহলে ইজ বসালাম, তাহলে এরপর যে ভাবটি বসবে, এবার এরপর যে ভাবটি বসবে, এই যে মনে করো গো নামক যে ভাবটি বসলো, সেটি ওই নাউন বা প্রোনাউনকে দেখেই বসবে। এই যে গোটা বসলো সেটা নাউন বা প্রোনাউনকে দেখে বসবে। অর্থাৎ ইচ বসেছে বলে গোর আগে গোটা কিন্তু সিঙ্গুলার হবে না, যেহেতু শুরুতেই নাউন বা প্রোনাউন বসে গেছে, সেক্ষেত্রে ওকে দেখেই কিন্তু ভাবটা চেঞ্জ হবে। মানে আমরা সবসময় মনে রাখবো ইজ বা এভরি যতক্ষণ না বাক্যের শুরুতে না থাকছে ততক্ষণ সেই ভাবগুলো সিঙ্গুলার হয় না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে। তার মানে কি, ইচ কোনো সাবজেক্টের পর ও কোনো ভার্বের আগে বসতে পারে। ইচ কি কোথায় বসতে পারে? একটা সাবজেক্টের পরে বসতে পারে বা একটা ভার্বের আগে বসতে পারে। তবে সবসময় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তখন এক্ষেত্রে এভরি বসবে না। অর্থাৎ এই নিয়মটা যখন পড়লাম তখন দেখলাম যে এভরি বসবে কিন্তু ইজ বসবে না। আবার এই নিয়মটা আমরা যখন দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা এভরি বসাতে পারবো না, কিন্তু ইজ বসাতে পারবো। নিয়মটা কিন্তু ভালো করে বাড়িতে লিখে মুখস্থ করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? একটু জটিল, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে ইজ বা এভরির পথে যত রকম রুলস হয় একসাথে দেওয়ার চেষ্টা করছি। ফলে তোমাদের আলাদা করে কিছু পড়ার দরকার পড়বে না, আলাদা বই পড়ার দরকার পড়বে না, এক জায়গায় তোমরা সব পেয়ে যাচ্ছ। তাই রুলসগুলো কিন্তু অবশ্যই কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করবে। দেখো, দে ইচ হ্যাজ সিন দ্য টাইগার। দে ইচ হ্যাজ সিন দ্য টাইগার, এই বাক্যটা ভুল। দেখো এখানে কিন্তু ইচ কিন্তু বাক্যের শুরুতে নেই, একটা সাবজেক্ট বসে গেছে দে, এটা একটা প্রোনাউন বলেছি, নাউন বা প্রোনাউন বসে গেছে, তারপরে গিয়ে ইজ বসেছে। এবার এই হ্যাজ ভাবটা কিন্তু ইজকে দেখে বসেছে মনে হচ্ছে। আমরা কিন্তু এটা ঠিক করব, এখানে কিন্তু হ্যাজটা বসবে দেখে দেখে, অর্থাৎ এখানে কিন্তু হ্যাজের জায়গায় কী হবে না, হ্যাভ বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন হ্যাভ হবে। দে ইচ হ্যাভ সিন দ্য টাইগার, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। সাবজেক্টের পরে যদি ইজ বসে যায় তাহলে কিন্তু ভাবটা সাবজেক্টকে দেখেই বসবে, ইজকে দেখে নয়। আবারটা দেখো, উই এভরি হ্যাজ গান টু স্কুল। তো উই সাবজেক্ট একবার যদি বসে যায় তারপরে কিন্তু কখনোই এভরি কথাটা ব্যবহার করা যাবে না। সেখানে কার ব্যবহার করতে হবে না, ইচের ব্যবহার করতে হবে। যে বলেছি নিয়মটা, এভরি বসবে না, সেখানে শুধুমাত্র ইচের জন্য এই নিয়মটা। এই জায়গাটা কিন্তু ভুল আছে, এভরি কিন্তু এখানে বসবে না। দেখো ভাবটাও কিন্তু সিঙ্গুলার দেওয়া আছে, এটাও ভুল, কারণ হ্যাজটা বসবে উইকে দেখে, কিন্তু হ্যাজ বসেছে এভরিকে দেখে। তাই এখানে কিন্তু দুটো ভুল আছে। সঠিক তাহলে কি, তাহলে উই ইচ, এই ইচটা কী হলো, এভরিটাকে পরিবর্তন করে ইচ করলাম, আর এই হ্যাভটা করলাম উইকে দেখে, হ্যাভ গান টু স্কুল, এটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে নিয়মটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে নিয়মটা দেখব, বাক্যে যদি TWO, একদম এটা মুখস্থ করবে, TWO এই কথা উল্লেখ থাকে তাহলে সেখানে শুধুমাত্র ইজ বসবে, কিন্তু 2 এর বেশি উল্লেখ থাকলে সেখানে এভরি ব্যবহার করতে হবে। অর্থাৎ ইজ বলতে দুজনকে আমরা প্রকাশ করতে পারি এক একজন, আর 2 এর বেশি থাকলে এভরি। অর্থাৎ 2 এর বেশি বলতে সেখানে যদি 2 কথা উল্লেখ নাও থাকে তাহলেও কিন্তু সেটা এভরিকেই নির্দেশ করবে। 2 উল্লেখ থাকলে চোখ বন্ধ করে ইজ হবে, যদি 2 এর কথা উল্লেখ না থাকে তাহলে কিন্তু চোখ বন্ধ করে এভরি হবে। যদি 2 এর থেকে বেশি থাকে, 3, 4, 5, 6 এরকম থাকে তাহলেও কিন্তু এভরি বসবে।
অর্থাৎ টু শুধুমাত্র ইচের জন্য, বাদ বাকি না থাকলে বা আরও বেশি থাকলে এভরি বসবে। দেয়ার আর টু স্টুডেন্টস অ্যান্ড এভরি ইজ রিডিং বুক। দেয়ার আর টু স্টুডেন্টস অ্যান্ড এভরি ইজ রিডিং বুক। সেখানে দুজন ছেলে আছে, ছাত্র আছে, তারা সবাই বই পড়ছে। বাংলা সেই প্রত্যেকে বা সবাই, সেন্সটা সবাই বা প্রত্যেকে হিসেবে আসবে, কিন্তু ইউজটা কিন্তু একটু আলাদা। দেখো এই যে এভরি কথাটা বসেছে, এই এভরি কথাটা কার জন্য বসেছে না স্টুডেন্ট একে নির্দেশ করার জন্য। কিন্তু স্টুডেন্টটা কজন না টু উল্লেখ আছে, দুইজন উল্লেখ আছে। তাহলে এখানে দুজন থাকলে তো এভরি বসে না, তখন কি হবে না ইচ হবে। দেয়ার আর টু স্টুডেন্টস অ্যান্ড ইচ ইজ রিডিং বুক। দেখো এখানে তার থেকে বড় কথা হচ্ছে এভরি কিন্তু এই যে বাক্যটা বসেছিল এভরি কিন্তু এখানে কিন্তু সেন্সটা কিন্তু ক্যারি করতে পারে না, তাই না? ইচ কিন্তু এখানে সেন্সটা ক্যারি করতে পারছে, অর্থাৎ প্রত্যেকে এক একজনকে নির্দেশ করতে পারছে। উভয় ক্ষেত্রে কিন্তু ভাবটা সিঙ্গুলার আছে, সুতরাং এটাও কিন্তু পরে দেখবে যে এটাও দিয়ে কিন্তু ভাবটা প্লুরাল করে দিতে পারে, সেটাও ভুল হতে পারে, পরে এটাও কিন্তু ফলো করবে। দেয়ার আর টু স্টুডেন্টস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ইজ রিডিং বুক, এটা কিন্তু পরীক্ষায় দেয়। দেয়ার আর টু স্টুডেন্টস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি, এখানে কমাও অ্যান্ড না দিয়ে এখানে কমাও দিতে পারে, যাই কিছু দিতে পারে। তো বাক্যটা দেখো এখানে কিন্তু কখনোই কিন্তু এখানে ইচ অ্যান্ড এভরি একসাথে বাক্যে বসবে না। ইচ অ্যান্ড এভরি বাক্যে একসাথে বসবে না, কারণ একটা ইউজ করছে প্রত্যেক হিসাবে এবং আর একটা ডিনোট করছে হচ্ছে সার্বিক হিসাবে। তার থেকে বড় কথা হচ্ছে এখানে টু কথা বলে গেছে, এটা কিন্তু ফলো করবে, টু কথা বলে গেছে। তো একে দেখে আমাকে কিন্তু শুধুমাত্র ইচই ব্যবহার করতে পারবো, আমরা এভরি কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু এখানে ভুল আছে, শুধু ইচ হবে। তাহলে শুধু ইচ, তাহলে শুধু ইচ দিয়ে আমরা পরবর্তী ইচ ইজ রিডিং বুক, তাহলে অ্যান্ড এভরি এটা কিন্তু ব্যবহার করব না। ওকে, এবার যা ছিল তাই বসে যাবে, শুধুমাত্র ইজটা ব্যবহার করব। বারবার হয় বা সময় বোঝাতে এভরি বসে, ইজ বসালে ভুল হয়। এটা কিন্তু ইজ বসালে ভুল হয় বলতে মানে বেসিক্যালি ভুল হয়, বাট করা যায়। কিন্তু এখানে কিন্তু এভরি কথাটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সে প্রত্যেক সোমবারে আসে, সে প্রত্যেক রবিবারে আসে, সে 1 ঘন্টা পর পর আসছে, 1 ঘন্টা পর পর সে আসছে, প্রত্যেক ঘন্টা মানে এভরি আওয়ার, এভরি মান্থ, এই যে এভরি কথাটা কিন্তু এখানে কিন্তু মানে ইউজ করতে হবে, অর্থাৎ সেটা রিপিটেশন হচ্ছে, অর্থাৎ দুইয়ের বেশি হচ্ছে, দুইয়ের বেশি সেন্স থাকলে কিন্তু এভরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ ব্যবহার করতে পারি না বা করা উচিত নয়। হি গোজ টু ফিল্ড ইচ মর্নিং, সে প্রত্যেক সকালে সে যায়, তার মানে কি সে যায় মানে কি সে অলরেডি এখনও যাচ্ছে, তার মানে তার যাওয়াটা দুইয়ের বেশি হয়ে গেছে, সেন্সটা কিন্তু সেটা। তাই এখানে আমরা ইচ ব্যবহার করব না, আমরা এখানে ব্যবহার করব এভরি। হি গোজ টু ফিল্ড এভরি মর্নিং, এভরি আওয়ার, এভরি মান্থ, এই কথাগুলো কিন্তু বসবে, কিন্তু প্রত্যেকবার দেখতে হবে যে তারপরে যে নাউনটা বসেছে সেটা সিঙ্গুলার কিনা। অবশ্যই কিন্তু সেটা সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলে হবে না, এবং অবশ্যই কিন্তু সেটা কাউন্টেবল হতে হবে। তো এই ছিল আমাদের আজকে ইচ এন্ড এভরি উপরের সমস্ত নিয়ম আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কিছু বাদ থাকে সেগুলো মানে ভুল ত্রুটি মার্জনীয়। তোমরা চেষ্টা করবে যে এই প্রত্যেকটা রুলস খাতায় লিখে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ইচ অ্যান্ড এভরি থেকে যে যত প্রশ্ন হোক না কেন তোমাদের এখান থেকে কিন্তু সেটা কভার হয়ে যাবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্ট এগ্রিমেন্টে যেগুলো বেসিক থেকে আছে সেগুলো প্রত্যেকটা এইভাবে একসাথে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের রুলসগুলো ছন্ন ছাড়াভাবে বিভিন্ন বই থেকে না পড়তে হয়। একসাথে থাকলে তোমাদের সুবিধা হবে মুখস্থ করতে এবং পরীক্ষায় নামিয়ে আসতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে লাইক বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করে রাখবে। ধন্যবাদ।